বিকট হাসি, চোখ বন্ধ করে একটা বিকট হাসি হাসছিল। মা আমাকে রিমোট তুলেছে মারবে বলে। তুই কেন ডাকতে গিয়েছিস সবাইকে? মা আমাকে এরকম রিমোটটা তুলেছে মারবে বলে। এরকম চোখটা খুললো, চোখটা একদম লাল, আমাকে শুধু এইটুকু বললো তুই যাবি না। মা খুব জোরে কাঁদছে, হঠাৎ করে মা কাঁদছে। সালটা 2024। এখন আমরা বৈজ্ঞানিক যুগে বাস করি, কিন্তু এমনও কিছু অলৌকিক ঘটনা ঘটে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। আজ আমার পাশে যে দিদি বসে আছেন তার কাছে একটি সত্যি ঘটনা আছে। আমরা এইচআর নিউজ আপনাদেরকে অনেক এরকম সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই ঘটনাগুলি অবশ্যই সত্য। এবং আজকেও ঠিক তেমনি আমরা চলে এসেছি একজন দিদির কাছে। দিদি আমাদেরকে সেই সত্য ঘটনাটি শোনাবেন এবং সেই ভৌতিক ঘটনাটি কী ঘটেছিল আমরা তার মুখ থেকে শুনে নেব। চলুন শুনে নেওয়া যাক। আজ থেকে প্রায় 14 বছর আগে ঘটনা। আমি তখন খুব ছোট। তো তখন আমরা একটা অনুষ্ঠান বাড়ি গেছিলাম হুগলিতে। তো সেখান থেকে ফিরছিলাম। তো যে ট্রেনে আমরা হুগলি স্টেশনে ঢুকি সেই ট্রেনে একটা মহিলা সুসাইড করে, সেই ট্রেনেই সুসাইড করে। তো এবার ওকে একটা বাঁশ দিয়ে, তাকে একটা কালো কাপড় দিয়ে প্লাস্টিক দিয়ে র্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছিল। এবার সেখান থেকে টপ টপ করে রক্ত এক ফোঁটা ফ্লোরে পড়তে পড়তে যাচ্ছিল। এবার আমরা তো অনেকজন আছি, আমার মা আর আমরা সবার লাস্টে পড়ে গেছি। আমার মা সবার লাস্টে, আর তার আগে আমরা ছোটরা অনেকেই ছিলাম। তো এবার আমরা এসেছি, বাড়ি ফিরেছি, কোনো নর্মাল, সমস্ত কিছু নর্মালে ছিল। মা এসেছে, আমরা এসেছি, আমরা এসে ছোটো ছিলাম, ঘুমিয়ে গেছি। মা বাথরুমে গেছে, সব নর্মাল সমস্ত কিছু হয়ে মা এবার ঘুমোতে যাবে। ঘুমোতে গিয়েছে, মা বলছে আমার খুব ভয় লাগছে। বাবা বলছে কেন ভয় লাগছে? বাবা লাইটটা বন্ধ করে সবাই শুয়েছে। মা খুব জোরে কাঁদছে, হঠাৎ করে মা কাঁদছে। বাবা বুঝতে পারছে না কি হয়েছে। বাবা লাইটটা জ্বালিয়ে দিয়েছে। জ্বালিয়ে দেওয়ার পরে মা কাঁদছে, বাবা মুখ চোখে জল ঝাপটা দিচ্ছে, আর কিছু করেনি, শুধু কেঁদেছে। ভোরবেলা পর্যন্ত কেঁদেছে। বাবাও জেগে আছে, মাও জেগে আছে। মা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। বাবা সকালবেলা উঠে আবার নর্মাল হয়ে যায়। বাবা কাউকে কিছু বলেও না, জানে হয়তো কোনো স্বপ্ন টপ্ন দেখেছে, হয়তো এরকম কিছু। বাবা সকালে উঠে আমাদের বাচ্চাদের সাথে মজা করছিল ওটাকে নিয়ে। তো ঠিক আছে, নর্মাল হয়েছে। পরের দিন আবার সারাদিনটা নর্মাল গেল। পরের দিন আবার যখন ঘুমোতে যায়, আমরা তো ছোটো, আমরা আগে ঘুমিয়ে যাই, বা আমার পরে ঘুমিয়েছে। মা যখন আবার ঘুমোতে যায়, বাবা যখন লাইটটা অফ করে, মা বলছে আমার ভয় লাগছে। যেই লাইটটা জ্বালিয়েছে এবার কাঁদছে, এমন বিচ্ছিরি কান্না কাঁদছে, খুবই বিচ্ছিরি, একটা বিকট, নর্মাল কান্না সেরকম হয় না। এবার কি হয়েছে, বাবা কন্টিনিউয়াসলি মার মুখে জল দিচ্ছে, মা চোখটা বন্ধ করেই কাঁদছে। এবার আমি ছোট, খুব খাটটা নড়ছে, যেহেতু বাবার চোখে জল দিচ্ছে, ভিজে গেছে। আমি উঠে পড়েছি। আমি উঠে দেখছি মা ওরকম বসে কাঁদছে, অনবরত কেঁদেই যাচ্ছে। আমি বলি কী হচ্ছে বাবা? বাবা তখন বলছে মা তুই নিচে যা, গিয়ে দাদুকে ডেকে নিয়ে। আমরা দুতলায় থাকি, দাদুকে মা ডাকতে যায়, আমি ডাকতে যাই। মা ওরকম চোখে বাবা জল ঝাপটা দিতেই আছে, কন্টিনিউয়াস চোখে জল ঝাপটা দিচ্ছে, অলরেডি দিয়ে যাচ্ছে, আমাকে বলছে। এবার আমি কি করলাম, খাট থেকে নেমেছি। আমার ছোটো বয়স, আমরা খাট থেকে অনেকে ভাবি যে খাটের নিচে কেউ আছে। হ্যাঁ, এটা আমরা ভয় পাই ছোটো যখন থাকি, তখন আমারও ভয় লাগছে যে যদি একটু খাটের নিচে যদি কেউ থাকে। তো আমি সেটাকেও বলি ঠিক আছে, মার জন্য তো করতে হবে, দাদুকে ডাকতেই হবে, বাবা একা কী করবে। আমি সবে খাট থেকে নেমে দরজার কাছে যাব, মা আমার দিকে টার্ন করলো, চোখটা খুললো, চোখটা একদম লাল, আমাকে শুধু এইটুকু বললো তুই যাবি না। এটা কন্টিনিউয়াসলি মা বলতে থাকে। আমি ছুটে খাটে উঠে যাই। ছোট ছিলাম, অবশ্যই ভয় লাগবে এরকম সিন দেখলে। আমি বাবাকে বলি বাবা আমি যাবো না। বাবা মজা করছে, বাবা বুঝতে দিচ্ছে না যে এটা কোনো ভয়ের জিনিস। বাবা আমাকে মজা করে হাসে বলছে যা না কিছু হবে না, যা না। আমি বলছি যাবো, আর মা কন্টিনিউয়াসলি ওই বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলছে তুই যাবি না, জাস্ট এই কথাটাই বলছে। বা মার দুটো হাত বাবা এরকম ধরে রেখেছে, আর বাবা এবং মা আমাকে বলছে তুই যাবি না, বাবা বলছে তুই যা, কিছু হবে না, আমি তো মাকে ধরে রেখেছি। আমি যতটুকু গেছি মা আমার দিকে তাকিয়ে আছে। আমি খাট থেকে নেমে মা বলছে তুই লাইটগুলো জ্বালিয়ে যা। আমি ঘর থেকে বারান্দায় এসেছি, একটা লাইট জ্বালিয়েছি। বারান্দা থেকে আর একটা বারান্দায় এসেছি, লাইট জ্বালিয়েছি। আমাদের ঘরটা একটু ভিতরে, লাইট জ্বালিয়ে এবার সিঁড়িটা পুরো অন্ধকার।
অবশ্যই আমি ছোট মানুষ, আমার একটু ভয় লাগবে, তবুও সাহস করে নিচে গেছি। নিচে গিয়ে আমি দাদুকে ডেকেছি, দাদু ওঠো, এরকম মায়ের এরকম হচ্ছে। দাদু তো হুড়িমুড়ি করে চলে গেছে ওপরে, গিয়ে এরকম দেখছে যে মা এরকম বসে বসে করছে। আমি আর উপরে যাইনি, আমি কিছুক্ষণ পরে উপরে গেছি, দিদাকে নিয়ে উপরে গেছি। দিদা তো বয়স্ক মানুষ, দিদাকে নিয়ে উপরে গেছি। দাদু তো তাড়াতাড়ি চলে গেছে। এবার গিয়ে এরকম দেখছি। এবার তখন আমার বাবা বলে, যা পাশের বাড়ি একজনকে ডেকে নিয়ে আয়। এবার পাশের বাড়ি একজনকে আমি কি করে ডাকবো? দাদু ওখানে সামলাচ্ছে, দিদা ওখানে সামলাচ্ছে, পাশের বাড়ি আমি লোককে কি করে ডাকবো? কারণ আমাকে তো গেট খুলে বাইরে আসতে হবে, এটা আর একটা ভয়ের জিনিস। তবুও সাহস করলাম, আমি বলি না, আমার মায়ের এরকম হচ্ছে, আমাকে যেতে হবে। ঠিক আছে, আমি ওপর থেকে আবার সেই সিঁড়ি দিয়ে নামলাম, নেমে নিচের মেন গেটটা খুললাম। আমরা মেন গেট, আমার যে বাড়ির যে মেন গেট, সেটা খুললাম। খুলে আমি পাশের বাড়ির জানলায় গিয়ে বললাম, কাকিমা নয়, আমার একটা দিদা হবে, দিদা ওঠো না, আমার মায়ের এরকম হচ্ছে। দিদার সঙ্গে সঙ্গে গেল, ওপরে গেল, গিয়ে এবার কিছু কোনো রকম হলো, দেখলো সবাই মায়ের কি হচ্ছে। এবার আমাদের দিদার কাছে একটা জল ছিল, সেটা আমি জানি না, অত ছোটোবেলায় তো। আর সঙ্গে সঙ্গে দিদা ওটা আনতে চলে গেল। এবার ঘরটা কিছুক্ষণ ফাঁকা হলো। আমার যে ঠাকুমা, সে মায়ের পাশে দাঁড়িয়ে আছে, মাও দাঁড়িয়ে আছে, আর আমাদের খাটটা তো খুব উঁচু, মাও দাঁড়িয়ে আছে, দিদাও দাঁড়িয়ে আছে। আমরা কি করছি, এবার আমি যখন ওখানে মার সামনে দাঁড়িয়ে আছি, মা আমাকে রিমোট তুলেছে মারবে বলে। তুই কেন ডাকতে গিয়েছিস সবাইকে? মা আমাকে এরকম রিমোটটা তুলেছে মারবে বলে, এরকম ধরেছে। আমার দিদা তখন হাতটা ধরে নেয়, আমি ছুটে গিয়ে দাদুর পিছনে লুকিয়ে যাই। তখন খুবই ছোট, আজ থেকে 14 বছর আগেকার গল্প। এবার সেই দিনটা হয়ে গেল, ওই দিদা এলো, একটা কি জল ছিল, ছুঁড়ে মারলো। প্রথমে কিছু হলো না, তারপরে এত দেওয়ার পরে আমার একটা কাকাকে ডেকে নিয়ে আসলো। মানে ওখানে অনেক কিছু হলো। কাকা তখন একটা মাদুলি দিয়ে দিল, কিছুক্ষণের মধ্যে মা ঘুমালো। তখন হালকা সূর্য উঠে গেছে, হালকা দিনের আলো দেখা যাচ্ছে। মা এবার ঘুমিয়ে পড়লো। এবার স্বাভাবিক সবার একটা ভয়ের জিনিস যে একদিন এরকম হয়েছে, নিশ্চয়ই হবে না। পরের দিন বাবা কোথাও একটা নিয়ে গেল মাকে, সেখান থেকে মাদুলি টাদুলি দিল। হ্যাঁ, ওইটুকু টাইম, শুধু যতটুকু মাদুলি কাছে থাকবে ততটুকু টাইমেই মায়ের ওর শরীরে ঢুকবে না, এরকম একটা। এবার ওরকম হলে কিছুদিন পার হলো। পার হওয়ার পরে একদিন আমরা মামার বাড়ি গিয়েছিলাম। মামার বাড়ি যেতে আমরা সবাই গেছিলাম। এবার এখান থেকে বলে দিয়েছিল, যে ঠাকুর মাদুলি দিয়েছিল উনি বলেছিলেন যে মাদুলিটা কোনো অসহজ বাড়িতে পড়ে যাবে না, মানে কারো বাড়ি বাচ্চা জন্মালে বা মারা গেলে এরকম বাড়িতে পড়ে যাবে না, খুলে রাখবে, দুধে বা গঙ্গা জলে ডুবিয়ে রেখে, ঠাকুরের বিষয় তো, এরকম ডুবিয়ে রাখবে। তো মা কি করেছে মনে নেই, ওটা মা পড়ে চলে গেছে। হ্যাঁ, এবার যেহেতু পড়ে চলে গেছে, সেটা অশুদ্ধ হয়ে গেছে, তখন হতো আর কি। এবার মা কি করেছে, ওটা খুলে গঙ্গা জল আর কাঁচা দুধে ভিজিয়ে রেখেছে। এবার রাতের বেলা যে ওটা পড়ে নেবে, মার আর মনে নেই। সেই রাতে আবার সেম, মা বাবা আমরা আলাদা আলাদা ঘুমিয়ে গেছি। মা কি করেছে, বলছে যখন বাবা লাইটটা অফ করে শুতে আসবে, তখন মা বলছে, দেখো ঘটিতে কেউ সাঁতার কাটছে। বাবা বলছে, হ্যাঁ তুমি কি বলছো, ঘটিতে কেউ সাঁতার কাটতে পারে? বলে না, জলটা ঝাপুস ঝাপুস করছে, কেউ একজন সাঁতার কাটছে ঘটিতে। যখনই বাবা বলছে ঠিক আছে কোথায় দেখি আমি, বাবা তখন বুঝে গেছে যে একটা কিছু হয়ে গেছে। বাবা তখন বুঝে গেছে মাদুলিটা মা পড়েনি, বুঝে গেছে। সঙ্গে সঙ্গে লাইটটা জ্বালিয়েছে, আর ওই সঙ্গে সঙ্গে একটা বিকট যেমন হাসি হয় না, বিকট হাসি, মানে সেটা একটা বিচ্ছিরি হাসছে। সেম আবার ওই হলো। আবার বাবা কিছুক্ষণ জল ছড়া দিল, দিদাকে ডাকলো, বাড়ির দিদাকে ডেকে। আমি সবসময় মা বাবার কাছে থাকতাম, আমি সমস্তটা আমার দেখা। মা দেখছি দিদাকে দেখেছে, বাবা আমাকে বলেছে তুই মার কাছে থাক। আমি বলি আমি মার কাছে থাকলে যদি মা আমাকে আবার মারে, আমি কেন থাকবো, তুমি থাকো, আমি দিদাকে ডেকে নিয়ে আসছি। দিদাকে ডাকতে গেছি, আমি দিদাকে ডেকে আবার সেই দিদা কি একটা মাদুলি দিল, ওই মাদুলিটা ওই গঙ্গা জল থেকে তুলে মার হাতে পরিয়ে দিল, কিন্তু ছাড়ছে না। কি হবে, ছাড়ছে না, মানে মাদুলিটা শুদ্ধ হয়নি তো, ছাড়ছে না। আবার সেই সারা রাত ধরে বাবা ওই মায়ের চোখে জল দিচ্ছে, মাকে ডাকছে, মানে
ওই করতে করতে কাকিমা করছিলেন নাকি, মানে হাসছিল, একটা বিকট হাসি, চোখ বন্ধ করে একটা বিকট হাসি হাসছিল, একটা মানে চাপা হাসি কিন্তু বিকট, মানে নর্মাল মানুষ ওরকম হাসে না, শুধু হাসছিল শুধু হাসছিল চোখ বন্ধ করে, মানে কিছু কিছু টাইমে কাঁদে আবার কিছু কিছু টাইমে হাসি, এইরকম কিছু একটা। তো এরকম করতে করতে মাদুলি এবার আর আবার যখন দিদা দিল তখন আর ছাড়ছে না, কিছু করার নেই, যখন মাদুলি শুদ্ধ হয়নি আবার বাবা পরে মাদুলি করতে দেয়, করতে দিয়ে আবার মাকে পড়ায়, ছেড়ে ঠিক আছে। তারপরে আস্তে আস্তে ভোরবেলা মাকে ছেড়ে দেয়, ও ঠিক মানে মাকে ঠিক, মা যদি মাদুলি না থাকে ঠিক 12টা থেকে 1টার মধ্যে আসে, আবার ভোর 5টা থেকে 6টার মধ্যে বেরিয়ে যায়, মানে সারা রাতটা থাকে। এবার কি হয়েছে, আমার দিদা তো জিনিসটা ভালো দেখছে না, আমার দিদা বলছে যেহেতু তার মেয়ে তার স্বাভাবিক কষ্ট হবে, দিদা বলছে না আমি এরকম করব না, আমি বড় তান্ত্রিক দেখাবো। তো আমার দিদা কি করলো, আমার একটা মাসি আছে, আমার মেজ দাদুর ঘরে মাসি, তার শ্বশুর এরকম কাজ করে, খুব ভালো কাজ করে। তো ওনাকে ডাকলো, ওনাকে ডেকে বলছে যে এই তো পুরো একদম শরীরে প্রবেশ করে নিয়েছে, এ তো ছাড়বে না, এখন সহজে ছাড়বে না, এ মাদুলিতে কিছু হবে না। তখন বাধ্য হয়ে বাবা বলছে যে বড় হোমযজ্ঞ করতে হবে, এবার কিছু করতে হবে, না হলে হবে না। ঠিক আছে, মা কি করলো, কিছুদিন পরে উনি সমস্ত যন্ত্রপাতি নিয়ে আসলো, একটা মাদুর নিয়ে আসলো, ওনার যজ্ঞ হবে কাঠ নিয়ে আসলো, ধুনো মানে সমস্ত কিছু, কত খাতা নিয়ে আসলো, কত আরও জুতো নিয়ে আসলো, ঘুঁটে নিয়ে আসলো, মানে আরও অনেক কিছু সরঞ্জাম নিয়ে আসলো, এসে এবার মানে ওকে এবার পুরোপুরিভাবে ছাড়াবে। এবার আমাকে তো আমার দিদা কিছুতেই থাকতে দেবে না, কারণ আমি খুবই ছোট, আমার মাসি ভয় পায়, মাসিও ভয় পায় বলে মাসিকেও বের করে দেবে, মানে আমি বলছি আমি থাকবো, আমি মার কাছে থাকবো। আমার বোনও তখন খুবই ছোট, আর এই যে ঘটনাগুলো ঘটেছে আমার বোন তখন ছিল না, এটা আমারই শুধু চোখে দেখা, বোনকে মা দেখতেই দেয়নি, মানে কেউই দেখতে দেয়নি, ও এতটাই ছোট ছিল। এবার বোনও ছোট, বলছে না তুই বোনকে নিয়ে চলে যা, আমি বলি না আমি যাবো না, আমি মার কাছে থাকবো, বলে যদি মার থেকে যদি তোর শরীরে ঢুকে যায় এবার আমি কি করে ছাড়াবো, এইসব ভয় দেখিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি বলি আমি যাবো মার কাছে, মার কি হচ্ছে না হচ্ছে আমি দেখবো। এবারে চলে গেছি, অনেকক্ষণ চলে গেছি, এবারে যে দাদুটা করছিল তার ধুনোটা শেষ হয়ে গেছে, আমার একটা স্কোপ চলে এসেছে, আমি মার কাছে যাব, ছোটো তো মামাই সারাক্ষণ করতাম, মার কাছে যাব। এবার দোকান থেকে ধুনো কিনে আমি গেছি, একদম সোজার উপরে চলে গেছি, তখন আমি জাস্ট দরজার এইটুকু ফাঁক থেকে দেখছি আর দাদু সামনে বসে বসে মানে কাঠ কাটছে, মানে একটু মানে এই যে ঘরের দরজার সামনে বসে কাঠ কাটছে, আর ও মা ওখান থেকে মার পুরো এরকম বাবু হয়ে বসে আছে, একটা মাদুর পেতেছে, মাদুর পেতে চারিদিকে এরকম একটা কি খড়ি পেন্সিল দিয়ে দাগ কেটে মাদুর পেতে সেইখানে মাকে বসিয়েছে, মিডিলে বসিয়ে মাকে এবার উনি শুরু করেছে, মা চুলটা পুরো ছাড়া, মা শুধু এইটুকু পোর্শন দেখা যাচ্ছে, মায়ের শুধু এইটুকু পোর্শন দেখেছি, মার পুরো চুলটা ছাড়া বসে আছে, আর এরকম দুলতে বলছে তুই আমার কিচ্ছু করতে পারবি না, আর অজস্র ভাষায় গালাগালি দিচ্ছে, বলছে তুই আমার কিচ্ছু করতে পারবি না, বলে তখন দাদু উল্টে বলছে তোকে আমি কি করতে পারি না পারি আমি দেখে নিচ্ছি দাঁড়া, এরকম করে বলছে। এবার আমি তো দেখে মায়ের ওই রূপ তো কোনোদিন দেখিনি, কারণ আমি যেটুকু দেখেছি হেসেছে কেঁদেছে এইরকম দেখেছি, মানে ওই রূপ আমি মায়ের দেখিনি কোনোদিন, মায়ের কিন্তু চোখ বন্ধ, তখনও মায়ের চোখ বন্ধ, যখনই আসা চোখ বন্ধ। এবারে কি করেছে, আমি ধুনোটা দিয়েছি এরকম মানে দুলতে অনেক কথাই নাকি বলেছি, আমি পরে যতটা আমি শুনেছি দিদার কাছ থেকে, নাকি ওই মহিলাটা একটা মুসলমান জাতির মহিলা, উনি ওনার স্বামী ভালোবাসতো না, ওনাকে খেতে দিত না, ওই জন্য উনি সুসাইড করেছে, উনি বলেছেন, ওনার নামটাও বলেছে, আমার অতটা মনে নেই, আমি তখন খুব ছোটো ছিলাম তো, ওনার নামটাও বলেছে, বলছে তো তুই ছেড়ে যা একে, নাহলে তো এর তো দুটো বাচ্চা আছে, এর তো শরীর খারাপ হয়ে যাবে, বলে না আমি ছাড়বো না, আমি তো কোনো ক্ষতি করিনি, আমি ছাড়বো না, এর স্বামী একে খুব ভালোবাসে, এর বাবা মা খুব ভালো খাওয়ায়, মানে এরকম বলছে, কারণ ওনার আত্মা অতৃপ্ত মানে খেতে পায়নি ভালো, ওনার আত্মা অতৃপ্ত মানে খেতে পায়নি, ওনার স্বামীও ওনাকে ভালোবাসেনি, এটাই হচ্ছে ওনার প্রবলেম, উনি এই জন্য আমার মাকে ছেড়ে যাবেন,
না এর স্বামী খুব ভালো, এর সারাক্ষণ এর পাশে থাকে, এর বাপের বাড়ির লোক খুব ভালো খাওয়ায়, মানে এইরকম কথাবার্তা। বলছে তুই যদি এতে যদি না ছাড়িস, এ তো 2টো বাচ্চা আছে, এ তো মরে যাবে। বলছে আমি তো কোনো ক্ষতি করিনি বাচ্চাদের। বলে কেন, তুই তো রিমোট ছুঁড়ে মারতে গেছিলিস। বলে হ্যাঁ, সে কেন যাবে ডাকতে, এই সব বলছে দাদুকে। এবার দাদু খুব হোমযজ্ঞ করলো, মাকে মানে 2টো ঝাঁটা মারলো, অনেক কিছু করলো। করে কিছুক্ষণ পরে আমাকে তো নিচে নামিয়ে দিয়েছে, ধুনোটা দিয়েই আমাকে উপর থেকে সবাই তাড়িয়ে দিয়েছে। আমি কি করেছি, নিচে গিয়েছি, দেখি না কিছুক্ষণ পরে মাকে নিয়ে আসা হচ্ছে ওপর থেকে, মার মুখে একটা জুতো নিয়ে আসা হয়েছে, মাকে ছেড়েই দেওয়া হয়েছে, রাস্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ওখানে আমাদের একটা জাগ্রত মন্দির আছে, মন্দিরের পাশে গিয়েছে মা, আর লটকে পড়ে গেছে, মানে ওই ওখানেই উনি ছেড়ে দিয়ে চলে গেছে। তো তারপর থেকে মায়ের আর কখনো ওই সিমটমসটা আসেনি। দাদু সবাইকে মাদুলি দিয়েছিল, আমাদেরকে দিয়েছিল, বাবাকে দিয়েছিল, মাকে দিয়েছিল, সবাইকে দিয়েছিল। বলেছিল হয়তো এরপর থেকে হয়তো শরীরে প্রবেশ করতে পারবে না, কিন্তু তোর সাথে থাকবে, মানে তোর পিছনে সারাক্ষণ থাকবে, মানে এই মাদুলিটা তুই খুলবি না কখনো, তোর সাথে থাকবে সারাক্ষণ, তোর হয়তো আর তোকে আর অ্যাটাক করতে পারবে না, কিন্তু তোর সাথেই থাকবে। তারপরে কিছু টাইম মা খুব ভয় পেয়েছে, একটা মানে স্বপ্ন দেখেছে, আতঙ্ক লেগেছে, মানে এরকম টাইম এখনো পর্যন্ত মায়ের সাথে হতে থাকে। মাদুলিটা এখনো পড়ে আছে? না, মাদুলিটা মাঝে মাঝে পরে, ভয় পেলে পরে, আবার খুলে রাখে। মানে একটা মাদুলি এখন তো পরে থাকা তো সম্ভব হয় না, যেহেতু আমার মা বিজনেস করে, হ্যাঁ, কাজের ফাঁকে তো অনেক সময় খুলে হয়তো পড়ে যায়, হয়তো মনে থাকে না, মানে এইরকম হয়। আর কখন একটা অসুখ বাড়ি পড়ে যাবে, মাদুলিটা আবার নষ্ট হয়ে যাবে, আবার করতে হবে, মানে এইসবের জন্য খোলা হয়, আর পড়া হয় না। তো মাঝে মাঝে ভয় পায়, আবার ভয় পায় না, এইরকম সিচুয়েশন হতে থাকে। এখন আর কিছু হয় না? না, এখন ওইগুলো আর হয় না, হয়তো স্বপ্ন দেখে, হ্যাঁ, বা একটু স্বপ্নের মধ্যে একটু চিৎকার করে ওঠে, মানে এইরকম হয়, কিন্তু আর সেই রকম পজিশন হয় না যে হাসি কান্না, এরকম পজিশন আর হয়নি কোনোদিন। আর ওটা ধরেছিল কিভাবে? মানে ধরেছিল ওই যে মা, ও তখনই বসে বলেছিল যে ওর দোষটা হচ্ছে সবাইকে কেন বলবে, আমার রক্ত মারালে কি অশুদ্ধ হয়ে যাবে। ওই যে মা, আমরা ওই রক্তের পথ ধরে গেছিলাম, কিন্তু সবাই গেছিল, আমার মাকেই ধরেছে। কেন আমরা সেটাও এখনো পর্যন্ত জানি না। আমাদের সবার অনুমান যে মা হয়তো ওই রক্ত সবাইকে মারাতে না বলেছে, ওই রাগ থেকে হয়তো ধরেছে। উনি রেলে কাটা পড়েছিলেন? হ্যাঁ, উনি রেলে যে সুসাইড করেছিলেন, ওনার স্বামীর সাথে, হাজবেন্ডের সাথে অশান্তি করে উনি রেলে সুসাইড করেছিলেন। আর তোমরা হচ্ছে ওই দিন রাত্রেবেলা হেঁটে আসছিল? হ্যাঁ, মানে আমরা সবাই তখন রাত প্রায় 12:30 মতন বাজে, আমরা হেঁটে, মানে ট্রেনটা আসবে হয়তো 4 নম্বর প্ল্যাটফর্মে, আমরা হয়তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে, ওখান থেকে রাস্তা ধরে হেঁটে তারপর আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে আসবো, মানে এই জার্নিটা। আর হুগলি স্টেশনটা তো প্রচুর বড়, মানে ওখানে হতেই থাকে এইসব জিনিস। মানে হুগলি থেকে এখানে তোমাদের এখানে এসেছিল? হ্যাঁ, হুগলিতে জিনিসটা ঘটেছে। হ্যাঁ, ওরা যেহেতু মার শরীরে তখনই প্রবেশ করে নিয়েছে, কিন্তু কোনো সিমটমস দেখায়নি, যেহেতু আলো ছিল, সবার একটা কথাবার্তা ছিল, তখন হয়নি। যখনই ঘরে গিয়ে লাইটটা অফ করেছে, তখনই ওর মাকে অ্যাটাক করেছে, মানে এটাই হয়েছে। দিদির মুখে একটা গল্প শুনলাম, বা বলতে পারেন সত্য ঘটনা শুনলাম। এবার বিশ্বাস করার দায়িত্বটা আপনাদের, কারণ আমরা আগেও বলেছি বৈজ্ঞানিক যুগে আমরা বাস করি, সেখানে বিশ্বাস করার দায়িত্বটা পুরোটাই আপনাদের। এবং অবশ্যই বলে রাখা উচিত, এইচআর নিউজ আপনাদেরকে কখনোই ভূতের ভয় দেখায় না বা ভূতে বিশ্বাস করতে বলে না। দেখা হবে আরেকটি অন্য ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন, শুনতে থাকুন এইচআর নিউজ। নমস্কার।